আসসালামু আলাইকুম। আমি তোহা বলছি। আজকে আমার ভিডিওর টপিক হয়তোবা এই ডক ফাইল দেখেই বুঝে গেছেন। ই-কমার্স নিয়ে আজকে আমি কথা বলবো। আমি সাধারণত এসইও নিয়ে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি আপনাদের সঙ্গে ই-কমার্স সাইট কিভাবে তৈরি করবেন, কেন তৈরি করবেন এবং সেটা কিভাবে এসইও ফ্রেন্ডলি করবেন তার আমি কিভাবে একটা ফুল শেপ আপনি দাঁড় করাবেন তার একটা গাইডলাইন আমি আজকে বলার চেষ্টা করব। তো আশা করি আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে এখানে যে ডাটাগুলো দেখাবো সেগুলো হচ্ছে ইউএস কেন্দ্রিক, ইউনাইটেড স্টেটস কেন্দ্রিক। আমি বাংলাদেশের জন্যই কথা বলছি, কিন্তু বাংলাদেশি ই কমার্স ওয়েবসাইট কিংবা ই কমার্স ওয়েবসাইটের ডাটা আমার কাছে অ্যাভেলেবল না থাকায় আমি ইউনাইটেড স্টেটসের স্ট্যাটিস্টিক্স এখানে শো করছি যেন আপনাদের বোঝার সুবিধা হয়। আমরা এখন বুঝতে পারছি যে বাংলাদেশে ই কমার্সের একটি বিশাল জোয়ার আমরা লক্ষ্য করছি এবং প্রচুর ই কমার্স সাইট প্রতিদিন তৈরি হচ্ছে এবং এই ই কমার্স সাইটগুলো আসলেই সাকসেস হতে পারতো যদি তারা সঠিক গাইডলাইন এগোতে পারতো। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। তো হোয়াট ইজ ই কমার্স বিজনেস? প্রথম কথাই হচ্ছে ই কমার্স বিজনেস কি? ই কমার্স বিজনেসটা হচ্ছে এরকম, আমরা বিজনেস বলতে কি বুঝি, যে একটা ট্র্যাডিশনাল বিজনেস, একটা দোকান কিংবা একটা ব্যবসায়িক প্লেস আমরা ভাড়া করি, সেখানে আমরা আমাদের যে কোনো ধরনের ব্যবসা আমরা করি। ঠিক একই রকমের জিনিস আমরা যখন সেটা ইন্টারনেটের দ্বারা একটা ব্যবসা প্রতিষ্ঠা করি কিংবা ইন্টারনেটের মাধ্যমে পরিচালনা করি কিংবা সেটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটা বিজনেস করি, তখন সেটা আমরা ই কমার্স বিজনেস বলতে পারি। তো ই কমার্স বিজনেসের হিস্ট্রি আসলেই অনেক আগে থেকে। আমরা যদি দেখি যে 1979 সাল থেকে ই কমার্সের ধারণাটা শুরু হয়। তারপর 1994 সালে পিৎজা হাট তাদের প্রথম অনলাইন অর্ডার শুরু করে। তারপরে হচ্ছে আপনার 1995 সালে আমাজন, যা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম এখন আমরা বলতে পারি, amazon.com, তাদের 1995 সালে বুক সেলিংয়ের মাধ্যমে তাদের ই কমার্স বিজনেস শুরু করে। তো আসলে মানুষ কেন অনলাইন থেকে কিনবে, এটা হচ্ছে একটা কোশ্চেন। তো হচ্ছে এরকম যে যারা ইন্টারনেট ইউজার, এখন বাংলাদেশেও বলা হয় যে আপনার প্রচুর অনেক 2-3 কোটি মানুষ এখন ইন্টারনেট ইউজ করে। তো যারা ইন্টারনেট ইউজ করে তারা কোনো না কোনোভাবে ইন্টারনেটে কোনো কিছু পারচেস বা কেনাকাটা করে। সেটা ফ্ল্যাক্সি লোড হতে পারে, সেটা হচ্ছে একটা ফোন কেনা হতে পারে, অনলাইনে যে কোনো কিছু এরকম কেনা পারচেস করে মানুষ। তো এটা একটা ব্যাপক অপরচুনিটি এবং এটা হচ্ছে টাইম সেভিং। ই কমার্স আসলেই খুব টাইম সেভিং। আমি আমার একটা শার্ট কিনবো, আমি থাকি রামপুরা থেকে আমি যদি বসুন্ধরা সিটিতে একটা শার্ট কিনতে যাই, তাহলে বর্তমানে যে জ্যামের অবস্থা তাতে আমার 2-3 ঘন্টা সময় ওয়েস্ট হবে। তো ই কমার্সটা আসলেই টাইম সেভ করে। যে আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, আমি ক্যাটসাই ওয়েবসাইটে ঢুকলাম, সেখানে আমার একটা শার্ট পছন্দ হলো, আমি অর্ডার দিলাম, সেটা আমি নির্দিষ্ট সময় পেয়ে যাব। এখানে আমাদের টাইম সেভিংটা হচ্ছে, মানুষের টাইম সেভিংটা হচ্ছে, এই কারণে মানুষ অনলাইনে কেনাকাটা করছে। ইজি টু কম্পেয়ার প্রাইস। আসলে ই কমার্স সাইটে খুব সহজ যে জিনিসটা, সেটা হচ্ছে খুব সহজে প্রাইস কম্পেয়ার করা যায়, যে এই সাইটে এই প্রোডাক্টের দাম কত আর একটা সাইটে কত দাম। আজকের ডিলে আমি দেখলাম আজকে একটা স্পিকার দাম হচ্ছে 5,000 টাকা, দারাজে আমি সেটা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট যে ওই মডেলের স্পিকারটা দারাজে কত। তো খুব ইজিলি প্রাইসটা কম্পেয়ার করা যায়। তারপরে হচ্ছে মোর ভ্যারাইটি। আসলে ই কমার্স সাইটে প্রচুর ভ্যারাইটিস আইটেম থাকে। আপনার হচ্ছে একই একটা ই কমার্স সাইটে আমি যদি দারাজে যাই, সেখানে আমি টিভি থেকে শুরু করে আমি জুতা পর্যন্ত কিনতে পারছি। এটা হচ্ছে একই জায়গা অনেক ধরনের প্রোডাক্ট আমি পাচ্ছি এবং লো প্রাইসিং। আপনার সাধারণত আপনার ফিজিক্যাল স্টোর চাইতে আপনার ই কমার্স ওয়েবসাইটে একটু লো প্রাইসিংয়ে প্রোডাক্ট কেনা যায়, সেম প্রোডাক্ট। তার কারণটা হচ্ছে সেখানে আপনার ব্যবসায়িক খরচ, একটা ফিজিক্যাল জায়গায় বসুন্ধরা সিটিতে একটা দোকান, সেখানে দোকান ভাড়া সহ ইলেকট্রিক বিল সব কিছু মিলে প্রাইসিংটা আসলে বেড়ে যায়। সেখানে ই কমার্স ওনাররা অল্প টাকায় আপনার অনেক সময় প্রোডাক্ট অফার করতে পারে। লেস ট্যাক্স, এটা বাংলাদেশে যদিও হয় না। নো ক্রাউড। আসলে ই কমার্সে আপনার যখন কোনো কিছু কেনাকাটা যখন একজন মানুষ করতে যাচ্ছে, সেখানে কোনো ভিড় নাই।
আমি যদি এমনিতেই যাই ঈদের শপিং করতে এক জায়গায় যাচ্ছি, প্রচুর মানুষের ভিড়, দোকানদার কথা বলারই সময় পাচ্ছে না। কিন্তু ই কমার্সে এই ধরনের কোনো সমস্যা নেই, একসাথে অনেক মানুষ একই টাইমে অ্যাট এ টাইম অনেক মানুষ শপিং করতে পারছে, এটা একটা সুবিধা। তারপর হচ্ছে মোর পেমেন্ট অপশন। আসলে ই কমার্স সাইটে আমরা ইচ্ছা করলে অনেক ধরনের গেটওয়ের মাধ্যমে টাকা পে করতে পারি, কার্ডের মাধ্যমে টাকা পে করতে পারি, বিকাশের মাধ্যমে করতে পারছি, আরও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পে করতে পারছি। দেখা যাচ্ছে ফিজিক্যাল স্টোরে যাচ্ছে আমার ক্যাশ টাকা, কিংবা ভালো শোরুমগুলোতে আপনার হয়তো বা কার্ড অ্যালাও আছে, অনেক কার্ড অ্যালাও থাকে না, অনেক প্রবলেম আছে যেগুলো ই কমার্স সাইটে, আসলে ই কমার্স ওয়েবসাইটে এগুলো সলিউশন দিচ্ছে, এই কারণে মানুষ সেখানে কেনাকাটা করছে। তো মার্কেট স্ট্যাটাস, আসলে ডে বাই ডে ই কমার্স সাইটের গ্রোথটা কেমন সেটা আমরা দেখে নিই। এখানে যে স্ট্যাটিস্টিকটা আছে সেটা ইউএসের। তো আমরা ইউএসের দিকে তাকালেও বাংলাদেশের হয়তো বা সেখান থেকে 100 গুণ নিচে, কিন্তু তারপরেও আমরা এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে ই কমার্স ওয়েবসাইট কিংবা ই কমার্স বিজনেসের উন্নতি ডে বাই ডে হচ্ছে। তো এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স যে 2010 সাল থেকে 2015 সালে, 2010 সালে ছিল $572.5 বিলিয়ন, আর সেটা 2015 সালে $1400 বিলিয়ন দাঁড়িয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আপ ট্রেন্ড একটা বিজনেস প্ল্যাটফর্ম। তো আসলে আপনি একটা ই কমার্স বিজনেস কিভাবে, প্রফিটেবল ই কমার্স বিজনেস কিভাবে শুরু করবেন, তো হাউ টু স্টার্ট এ প্রফিটেবল ই কমার্স বিজনেস। তো প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই খুব ভালো প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আপনাকে লুক ফর অ্যান অপরচুনিটি গ্যাপ, আপনাকে ভালো কিছু করা যায় এমন গ্যাপ আপনাকে খুঁজে বের করতে হবে যেখানে বিজনেস অপরচুনিটি আছে। তারপর আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোনো ফিল্ডে যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেই রকম একটা ইন্ডাস্ট্রিতে আপনার যাওয়াটা বেটার হবে। যদি আপনি এর আগে গার্মেন্টস কোনো ব্যবসা করে থাকেন, তাহলে ই কমার্সেও আপনি সেই রিলেটেড বিজনেস করতে পারেন। ফাইন্ড অপরচুনিটিজ ইন কিওয়ার্ড, যেহেতু বিজনেসটা হবে ওয়েবে, সেহেতু আপনার কিওয়ার্ড একটা খুব বড় একটা ফ্যাক্ট। যদি ভালো কোনো প্রফিটেবল অপরচুনিটি যদি আপনি পান কিওয়ার্ডে, তাহলে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ পরবর্তীতে আপনি যখন সাইটের এসইও করবেন, তখন এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করলেন যেটা মানুষ খুঁজে, কিংবা তার একটা ভালো সার্চ ভলিউম আছে, এরকম কোনো প্রোডাক্টে আপনি ই কমার্স সাইট স্টার্ট করলে সেটা আপনি এসইও করে ভালো একটা ট্রাফিক পাবেন। তারপর হচ্ছে ট্রেন্ডস, তারপর আপনি দেখতে হবে যে আসলে এই বিজনেসে, যে বিজনেসটা আপনি শুরু করতে যাচ্ছেন সেটা ভবিষ্যৎ কেমন। দেখা যাচ্ছে 1-2 বছরেই বন্ধ হয়ে যাবে, না এটা লং টার্ম চলবে। অনেকে আমের বিজনেস করেন, নিঃসন্দেহে আমের বিজনেস অবশ্যই ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সিজনাল বিজনেস, এক সময় আপনার 2-3 মাস বিজনেস হবে, তারপর কিন্তু আপনার বিজনেসটা হবে না। তো আপনাকে এইভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে সুযোগ আপনার আছে কিনা, অপরচুনিটি গ্যাপ আছে কিনা, সেখানে আপনার ভালো কিছু করা যায় কিনা। তারপর ইভ্যালুয়েট ইউর আইডিয়া, আপনার কোনো নতুন কোনো আইডিয়া থাকলে যেটা প্রবলেম সলভ করবে। সবসময় বিজনেস সেখানেই হবে যেখানে প্রবলেম সলভিং জিনিসটা থাকবে। আপনি যদি কোনো কিছুর প্রবলেম সলভ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে ধরা যায় যে আপনার বিজনেসটা টিকবে। তারপরে মার্কেট রিসার্চ, আসলে আপনি এমন একটা বিজনেসে ধরেন যাচ্ছেন, এমন একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন যেখানে কোটি কোটি টাকা লাগবে। এখন আপনি যদি দারাজকে টেক্কা দিতে চান, যে দারাজের মার্কেটটা, এখন আপনি চিন্তা করেন দারাজ আসলে মার্কেটের যে অংশটা দখল করে আছে, সেই জায়গায় আপনি আসলে টাকা দিতে পারবেন কিনা, তার যত টাকা অ্যাডে সে কস্ট করতে পারে, খরচ করতে পারে, এত টাকা আপনি খরচ করতে পারবেন কিনা। এই কারণে মার্কেট রিসার্চ করা খুব বড় দরকার, কারণ সেই জায়গায় যদি অলরেডি বড় কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, কিংবা বড় অনেকগুলো জায়গা তারাই কম্পিট করতেছে, সেরকম জায়গায় মানে ক্ষুদ্র উদ্যোক্তাদের না যাওয়াই ভালো। তারপর পিকে নিশ মার্কেট, আপনি যদি ছোট কোনো একটা নিশ মার্কেট টার্গেট করেন, যেখানে আপনার নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আপনি কাজ করবেন। যেমন আমি একটা খুব ভালো একটা ই কমার্স সাইট চলছে, এরকম একটা নাম বলতে পারি, বিউটি বাজেট বিউটি। তো তিনি করেন কি, তিনি শুধু আপনার হচ্ছে মেকআপ, মেয়েদের মেকআপ জিনিসপত্র শুধু বিক্রি করে। তিনি নিজে মেকআপ করেন, একটা ভিডিও তৈরি করেন, তারপরে সেটা তিনি ফেসবুকে আপলোড করেন। তো সেখানে ব্যাপক সারা মানুষের, আপনি যদি দেখেন বিউটি বাজেট বিউটির প্রত্যেকটা পোস্টে 3-4 হাজার 5 হাজার লাইক করে যাচ্ছে। সুতরাং মানুষ সেটা পছন্দ করছে, এবং তার নিশ মার্কেট হওয়াতে সেটা সে খুব ভালোভাবে বিজনেসটা অ্যাকোমোডেট করতে পারছে। বিজনেস প্ল্যান আরওআই, আসলে যে কোনো বিজনেস শুরু করার আগে আপনার বিজনেস প্ল্যানটা ঠিক করে নিতে হবে। তারপরে সেখানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন, কত টাকা সেখান থেকে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসবে কিনা, কতদিনে আসবে, কতদিন আপনার কোম্পানি ব্রেক ইভেনে যাবে, সব কিছু আপনার প্ল্যান করতে থাকতে হবে। চুজ অ্যান অসাম নেম, আপনাকে অবশ্যই সুন্দর একটা নাম পছন্দ করতে হবে, যেহেতু এটা অনলাইনে ইন্টারনেটে একটা বিজনেস।
একটা ভালো নাম যদি আপনি চুজ করতে পারেন, তাহলে এখানে একটা বড় অ্যাডভান্টেজ আপনি পাবেন। মানুষের সেই নামটা যদি মনে থাকে, মানুষের কাছে যদি ওয়াও লাগে, তাহলে দেখা যাচ্ছে যে বারবার আপনার সাইটে এসে ভিজিট করছে, আপনার নামটা মনে রাখতে পারছে এরকম। তার মেক প্রফেশনাল লোগো, আপনাকে সুন্দর একটা লোগো ডিজাইন করতে হবে। ইন্টিগ্রেট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার যে ওয়েবসাইটটা বানাবেন সেখানে আপনার অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা ইন্টিগ্রেট করতে হবে, এসইও জিনিসটা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আপনি আপনার প্রোডাক্টে যখন মানুষ সার্চ দিবে গুগলে কিংবা আদার সার্চ ইঞ্জিনে, তখন আপনার ওয়েবসাইটটা তারা প্রথমে পাবে। এটা আপনি উইদাউট স্পেন্ডিং কোনো অ্যাড, কোনো প্রমোশনাল ভিডিওতে আপনার ফেসবুকে স্পন্সর না করেই আপনি ফ্রি ভালো টার্গেটেড অডিয়েন্স ট্রাফিক আপনি পেয়ে যাবেন। এই কারণে আপনার এসইওটা ইন্টিগ্রেট করা দরকার। বাইং এ ডোমেন নেম, আপনাকে অবশ্যই একটি সুন্দর ডোমেন নেম কিনতে হবে। সেট আপ হোস্টিং, আপনাকে ভালো একটা হোস্টিং সেট আপ করতে হবে। প্রফেশনাল ওয়েবসাইট, আপনার ভালো একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হবে। তারপর আপনার সেটাকে ব্র্যান্ডিং করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্ট কিসে করতে পারেন? সোশ্যাল মিডিয়া, এসইও, কন্টেন্ট মার্কেটিং, এসএমএম, এগুলোতে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। তারপরে আপনার দরকার হবে একটা সিআরএম সফটওয়্যার হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেখানে আপনার যত কাস্টমার আছে তাদের সকল ডাটা সেখানে থাকবে। আপনি তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। এটা খুবই ইসেনশিয়াল একজন ই কমার্স বিজনেস যারা করতে চাচ্ছেন তাদের জন্য। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে, আপনাকে পেমেন্ট গেটওয়ে সলিউশন নিতে হবে। আপনার বাংলাদেশে অনেক পেমেন্ট গেটওয়ে আছে, যেমন হচ্ছে আপনার এসএসএলস, তারপর এই ধরনের কোম্পানিগুলো হচ্ছে আপনার এসএসএল কমার্স, এই ধরনের কোম্পানি হচ্ছে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে, বিকাশ, রকেট, কার্ড, সবগুলোই তারা আপনাকে দিবে। আপনি এই ধরনের কোনো পেমেন্ট গেটওয়ে সার্ভিস আপনাকে ব্যবহার করতে হবে যেন মানুষ আপনাকে অনলাইনে পেমেন্টটা করতে পারে। তারপর হচ্ছে শিপিং, আপনার যেন একটা প্রোডাক্ট অর্ডার পেলেন, তারপর আপনার শিপিংটা কিভাবে দিবেন সেটা আপনার ঠিক থাকতে হবে যেন নির্দিষ্ট টাইমে আপনি প্রোডাক্টের ডেলিভারি দিতে পারেন। তারপর হচ্ছে সাপোর্ট, আপনার অবশ্যই ডেডিকেটেড সাপোর্ট ম্যানেজার থাকতে হবে যেন আফটার সেলস কাস্টমাররা যে কোনো সময় আপনাদের যে কোনো কোশ্চেন করলে কিংবা তাদের সাপোর্টের প্রয়োজন হলে আপনারা যেন সাপোর্ট দিতে পারেন, সেই ধরনের লোকবল দরকার। সাপ্লায়ার, আসলে ই কমার্স বিজনেসে একটা বড় পার্ট হচ্ছে সাপ্লায়ার। ধরেন আপনার একটা প্রোডাক্ট খুব ভালো জনপ্রিয় হলো, কিন্তু আপনার সাপ্লায়ার এর ত্রুটির কারণে কিংবা সাপ্লায়ারের সাথে আপনার কানেকশন ভালো না থাকার কারণে আপনার প্রোডাক্টটাতে খুব ভালো কিছু করতে পারলেন না। তো এই কারণে সাপ্লায়ারদের সাথেও খুব ভালো রিলেশনশিপ থাকা দরকার। তারপর রেজিস্টার্ড কোম্পানি পেপারস, আপনাকে অবশ্যই কোম্পানি পেপারস বাংলাদেশ ল অনুযায়ী রেজিস্টার্ড করতে হবে। এগুলো হচ্ছে আপনার একটা ই কমার্স সাইট স্টার্ট আপ করার জন্য একেবারে প্রাইমারি বিষয়। তারপর হচ্ছে মেজর বেনিফিট অফ ই কমার্স বিজনেস, আসলে আপনি যে ই কমার্স সাইট করবেন তার পিছনে বেনিফিটগুলো কি কি? এখানে বিষয়টা হচ্ছে এক, এস্টাবলিশ অ্যান অনলাইন প্রেজেন্স, আপনি অনলাইনে একটা নতুন নিজের কিছু একটা করলেন, অ্যাট্রাক্ট নিউ কাস্টমার, খুব সহজে আপনার নতুন কাস্টমারকে গ্র্যাব করতে পারবেন। যদি আপনার একটা ই কমার্স, আপনার এমনিতে যদি একটা রাজশাহীতে একটা দোকান থাকে, তাহলে কি হলো, রাজশাহীর লোকজনই শুধু আপনার প্রোডাক্টটা কিনতে পারবে কিংবা আপনার দোকানে যে প্রোডাক্টটা কিনতে পারবে। কিন্তু ই কমার্স বিজনেসটা হচ্ছে বাউন্ডারি লেস, বর্ডারলেস। তো এখানে আপনার ঢাকার মানুষও যেমন কিনতে পারবে, দেশের বাইরে থেকেও মানুষ কিনতে পারবে। এই কারণে আপনার নতুন প্রচুর কাস্টমার আপনি গ্র্যাব করতে পারবেন যদি আপনার কোয়ালিটি থাকে। সেভ অন অপারেশনাল কস্ট, আপনার এখানে হচ্ছে আপনি একটা দোকান কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে আপনার প্রচুর পরিমাণে কস্ট হয়, যেমন আপনি একটা দোকান ভাড়া নিলেন, তারপর দোকানের ডেকোরেশন করতে হবে, আরও অনেক বিষয় থাকে যেগুলো আপনার ই কমার্স সাইটে খুব কম কস্টে আপনি একটা সুন্দর একটা ই কমার্স স্টোর তৈরি করতে পারবেন, আপনার ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। এবং আপনার এই টাকাটা, যে টাকাটা সেভ হলো, সেই টাকাটা আপনার মার্কেটিংকে আপনি ব্যয় করতে পারবেন। তারপর হচ্ছে ইজি টু ট্র্যাক কাস্টমার ডাটা, বিষয়টা হচ্ছে এই যাবৎ পর্যন্ত আপনার যত বড় বড় কোম্পানি আছে, যত বড় ওয়েবসাইট আছে, তাদের বড় হওয়ার পিছনে একটা মেন কারণটা হচ্ছে তাদের কাছে প্রচুর ডাটা আছে। তো আপনি যখন আপনার ই কমার্স সাইটের মাধ্যমে যখন আপনি একটা বিজনেস রান করবেন, তখন প্রচুর কাস্টমার ডাটা আপনি আপনার মতো করে রাখতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। তো এটা একটা বড় একটা বিষয়। 24 আওয়ার ওপেন, আপনি যদি একটা মার্কেট, একটা দোকান নেন কিংবা একটা বিজনেস স্টার্ট করেন, তাহলে কি হয় যে 10টা থেকে 8টা পর্যন্ত আপনি ওপেন রাখতে পারবেন, তারপর কিন্তু আর পারবেন না। কিন্তু ই কমার্স বিজনেস আপনার 24 আওয়ার ওপেন, কেউ যদি ইচ্ছা করে যে রাত 1টার সময় কোনো কিছু কিনবে, আপনার সাইট থেকে সে কিনে ফেলতে পারবে। টোটাল অটোমেশন এবং 24 আওয়ার ওপেন। সো এই জিনিসটা আপনার জন্য খুবই ভালো। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে আপনার যে কেউ আপনার হচ্ছে ধরেন একজন খুঁজতেছে এরকম যে চিপ স্মার্টফোন,
ইন বাংলাদেশ। তো আপনার যদি ই কমার্স সাইট থাকে যেখানে আপনি হচ্ছে খুব মানে স্মার্টফোন বিক্রি করতেছেন, তো এখানে কি হচ্ছে, কেউ ইন্টারনেটে গুগলে সার্চ দিচ্ছে, আপনার যদি সেরকম স্টোর থাকে সেটা সে পেয়ে যাচ্ছে। তো এই একটা বিষয়। তারপরে কেউ একজন হয়তো বা খুঁজতেছে এরকম যে আপনি হচ্ছে নকশি কাঁথা বিক্রি করেন, তো ইন্টারনেট গুগলে সার্চ দিল যে নকশি কাঁথা সেলার বাংলাদেশ, তো আপনার এটা পেয়ে গেল। তো এরকম অনেক বিষয় থাকে যেগুলো হচ্ছে আপনি ভালো একটা বেনিফিট আপনি পাবেন। তারপর সেলিং প্রোডাক্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আপনি যে কোনো জায়গায় প্রোডাক্টটা সেল করতে পারছেন। স্কেলেবিলিটি, আপনার ধরুন আপনি একটা ফিজিক্যাল বিজনেস আছে যেখানে শুধু আপনি ছেলেদের শার্ট বিক্রি করেন, তো হুট করে আপনার মনে হলো যে আপনি মেয়েদের কিছু পোশাক রাখতে চাচ্ছেন, কিন্তু আপনার দোকান কিংবা আপনার ব্যবসায়িক জায়গার পরিধি তো আপনাকে বৃদ্ধি করতে হবে, না হলে তো আপনি সেই আইটেমগুলো রাখার জায়গা পাচ্ছেন না। কিন্তু ই কমার্সে এই ধরনের নেই, জাস্ট একটা হচ্ছে আপনার একটা ক্যাটাগরি ওপেন করবেন যে সেখানে ওমেনদের জিনিসপত্র আমরা রাখবেন, দ্যাটস ইট। তো এই ধরনের স্কেলেবিলিটি, যে কোনো সময় আপনার বিজনেসটাকে আপনি বড় করতে পারবেন, এটা একটা ভালো একটা আপনার জন্য ভালো একটা সুযোগ। তারপর হচ্ছে স্পিড, আপনার ই কমার্স বিজনেসে আপনার মানুষ খুব দ্রুত অনেক মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন, খুব দ্রুত অল্প সময়ে আপনার হচ্ছে বিজনেসটা কে ব্র্যান্ডিং করতে পারবেন, এবং আপনার যদি কোয়ালিটি থাকে এবং আপনি সবকিছু যদি ভালোভাবে মেনটেন্স করতে পারেন, খুব দ্রুতই আপনার বিজনেসটা আই হোপ বড় কিছু করতে পারবেন। তো এখন আমরা দেখাবো যে ই কমার্স মার্কেটিং প্ল্যান, আসলে ই কমার্সের মার্কেটিং প্ল্যান বা ই কমার্স ওয়েবসাইটের আরও কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, সেগুলো কিভাবে করলে আমাদের জন্য আরও ভালো হবে সেটা আমরা দেখবো এখন। সেটা হচ্ছে এক, কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাক্ট পেজ কনভার্সন অপটিমাইজেশন। সেটা হচ্ছে কন্টেন্ট, আমরা হচ্ছে কন্টেন্ট কিন্তু আপনার একটা ইমেজ সেটাও একটা কন্টেন্ট, আপনার একটা টেক্সট প্যারাগ্রাফ লেখা সেটাও একটা কন্টেন্ট, একটা ভিডিও সেটাও একটা কন্টেন্ট। তো আপনার হচ্ছে কন্টেন্ট এবং আপনার প্রোডাক্ট যে পেজটা সেটা আপনাকে ডেভেলপ করতে হবে, অপটিমাইজ করতে হবে। তো এখানে আপনি কি কি করতে পারেন, মেক রিভিউ ভিডিও কন্টেন্ট অন ইওর প্রোডাক্ট। ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্ট হচ্ছে একটা মাউথ স্পিচ। তো একটা এই মাউথ স্পিচটা কিভাবে, ব্লুটুথ একটা মাউথ স্পিচ, তো এই ব্লুটুথ মাউথ স্পিচটা কিভাবে কানেক্ট করতে হয়, এই প্রোডাক্টের বেনিফিটটা কি, কিংবা এই প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন, সেটা আপনি একটা ভিডিও আকারে যখন আপনার সাইটে আপলোড করবেন কিংবা রাখবেন, তখন আপনার ইউজার আপনার প্রতি আলাদা একটা অ্যাটেনশন গ্র্যাব হবে। যে অন্য ওয়েবসাইটগুলো শুধু প্রোডাক্টের ডেসক্রিপশন লিখছে কিংবা একটা ছবি দিচ্ছে, দ্যাটস ইট, কিন্তু আপনি একটা ভালো একটা ভিডিও আপনার প্রোডাক্টের উপরে তৈরি করে কিভাবে ব্যবহার করতে হয়, কি কি বেনিফিট আছে, সেগুলো একটা ভিডিও আকারে আপনি দিলেন, তাহলে নিশ্চিত আপনার জন্য মানে আপনার যারা কাস্টমার তাদের জন্য ভালো, এবং তারা আপনাকে ভালো মানে প্রায়োরিটি বেস ভালো কিছু হবে আর কি। তারপরে হচ্ছে রাইট ডিটেলস গাইডলাইন অর ইনফরমেশন ফর এভরি প্রোডাক্ট, আপনার অবশ্যই প্রতিটা প্রোডাক্টের ডিটেলস গাইডলাইন কিভাবে ব্যবহার করবে, কি কি ইনফরমেশন আছে, সব কিছুই আপনার প্রোডাক্ট পেজে থাকা দরকার। তারপরে হচ্ছে কিছু কোশ্চিন অ্যান্সার সেশন থাকা দরকার, যেটা হচ্ছে আমাজনে আছে দেখবেন। সেটা হচ্ছে এরকম যে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে মানুষের কিছু কমন কোশ্চিন থাকতে পারে, যে ভাইয়া এই যে ব্লুটুথ আমি স্পিকার ইউজ করতেছি, সেটাতে কি এক্সটার্নাল কোনো ব্যাটারি লাগানো লাগবে কিনা, দিয়ে দিলেন যে হ্যাঁ লাগবে। তারপরে হচ্ছে দিলেন যে আসলে এটা কত রেঞ্জের মধ্যে কাভার করবে, দিয়ে দিলেন। এই ধরনের কিছু কোশ্চিন অ্যান্সার আপনার সাইটে থাকবে, তাহলে মানুষের যারা আপনার কাস্টমার তাদের খুব সহজে জিনিসটা বুঝতে সুবিধা হবে, এবং এখানে আপনার প্রোডাক্ট বিক্রি হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। তারপর হচ্ছে শিপিং ডেলিভারি টাইম কাউন্ট ফর মোর অ্যাটেনশন। আপনি যদি দেন যে আপনার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি অর্ডার করলেন, যদি 9 ঘন্টা 55 মিনিটের মধ্যে আপনি অর্ডার করেন, তাহলে আজকের মধ্যেই শিপিংটা পাবেন। ধরুন একজন মানুষ সে একটা হচ্ছে ব্লুটুথ স্পিকার কিনবে, তো সে অনেকগুলো সাইট দেখতেছে, দেখার পরে আপনার সাইটে আসলো, আপনার সাইটে ভালো দাম পাইলো, আপনার সেই প্রোডাক্টের ভিডিও সে দেখলো, দেখার পরে সে লক্ষ্য করতেছে সেটা যদি আমি আজকের মধ্যে অর্ডার না দিই, 9 ঘন্টা 55 মিনিটের মধ্যে অর্ডার যদি না দিই, তাহলে আমি এটা আজকে পাবো না, এটা আমার পেতে আরও 1 দিন 2 দিন সময় লাগবে। তো কাস্টমার কি করবে, সাথে সাথে সে ডিসিশনটা নিবে যে আমার প্রোডাক্টটা ভালো লেগে গেছে, আমার আজকে প্রোডাক্টটা অর্ডার দিতে হবে। এতে কি হবে, আপনার কনভার্সন অনেক বেশি হবে। ইউ ক্যান অ্যাড এ কাস্টমার স্টোরি প্লেস, আপনি কাস্টমারের জন্য প্রোডাক্ট পেজে আপনি একটা সেগমেন্ট রাখতে পারেন, যেখানে আপনার কাস্টমার স্টোরি প্লেসগুলো রাখবেন, যে একটা কাস্টমার যে এই ব্লুটুথ স্পিকার কেনার পরে তার আসলে অনুভূতি কি, কিংবা সে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য করছে কিনা, তার একটা গল্প সেখানে থাকবে। এতে কি হবে, আপনার আদার্স যারা যখন বাইং ডিসিশন নিতে যাবে তাদের কাছে এই বিষয়টা ব্যাপক হেল্প করবে।
তারপরে সিলেক্ট এ উইক কালার ফর প্রাইসিং। প্রাইসিং এর ক্ষেত্রে আপনার একটা দুর্বল কালার ব্যবহার করা উচিত, কারণ এটা হচ্ছে মানুষের সাইকোলজিক্যাল একটা বিষয়। এই কারণে যে একটা প্রোডাক্টের দাম ধরেন 5,000 টাকা, 5,000 টাকা আপনি এমন বোল্ড করে এমন বড় করে লিখলেন যে মানুষ দেখেই মনে করে 5,000 টাকার দাম, আসলে এটা একজন মানুষের কাছে অনেক বেশি মনে হবে। কিন্তু আপনি যদি এমন একটা কালার দেন যে 5,000 টাকাকে হাইলাইট করতেছে না, তার প্রোডাক্ট ফিচার বা প্রোডাক্টের কোয়ালিটিকে হাইলাইট করতেছে, এরকম আপনার সাইটটা হতে হবে, এইভাবে ডিজাইন করতে হবে একটা প্রোডাক্ট পেজ। তারপর হচ্ছে ক্রিয়েটিং কন্টেন্ট ফর ইনফরমেশনাল কিওয়ার্ড। আপনার হচ্ছে যেখানেই আপনার হচ্ছে সুযোগ থাকবে সেখানেই আসলে আপনার কন্টেন্ট দিতে হবে, এবং কন্টেন্ট যদি প্রচুর মানুষ এবার সার্চ করে যে হাউ টু সেট আপ ওয়্যারলেস স্পিকার, তো আপনি যদি এই ধরনের কন্টেন্ট আপনি সাইটে দেন তাহলে দেখবেন যে প্রচুর ট্রাফিক গুগল থেকে কোনো সার্চ ইঞ্জিন থেকে আপনি পাচ্ছেন, যেটা পরবর্তীতে আপনার সেলে কনভার্ট হবে। তো এটা একটা বড় একটা বিষয়। তারপর হচ্ছে কম্পেলিং কল টু অ্যাকশন। আমরা কল টু অ্যাকশনটা অনেক ভালো হতে হবে। সবসময় আপনার দেখলেন যে প্রথমে আপনি একটা ভিডিও দিলেন, প্রোডাক্ট দিলেন, ডিসক্রিপশন দিলেন, তারপরে আপনি কাস্টমারকে প্রেজেন্ট করলেন যে আপনি এখন এটা বাই করতে পারেন, কিংবা আপনার আরও ইনফরমেশন দেখার দরকার হলে আপনি আমাদের ডিটেলস পেজে যান। তো এই ধরনের কল টু অ্যাকশন ইউজ করলে আপনার কনভার্সন আশা করি অনেক ভালো কিছু হবে। তারপর হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। আমি যদি বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করি তাহলে আপনার ইন্টারনেট মার্কেটিং এর ক্ষেত্রে ফর বাংলাদেশ অনেক ফোকাস অন ফেসবুকেই আপনার ফোকাস দেওয়া বেশি ভালো হবে, কারণ বাংলাদেশি মানুষ টুইটার, ইনস্টাগ্রাম এই ধরনের জায়গায় খুব বেশি বিচরণ করে না, ফেসবুকে সবচেয়ে বেশি টাইম দেয়। সুতরাং এইটাতেই আপনার ফোকাস থাকাটা আপনার জন্য, বিজনেসের জন্য অনেক ভালো কিছু হবে। তো আপনি ফেসবুকে কিভাবে প্রমোশনাল চালাতে পারেন? তো চালাতে পারেন এইভাবে যে আপনি ধরেন একটা ফেসবুক গ্রুপ আছে যে আমাজন অ্যাফিলিয়েট বাংলাদেশ, তো আপনি কি করলেন, এই গ্রুপের জন্য আপনি একটা অফার দিলেন যে শুধু এই গ্রুপের যে মেম্বারগুলো আছে তারা যদি আমার এই প্রোডাক্টটা যদি কিনে তাহলে তাদের আমি 10% অফ দিলাম। তাহলে দেখবেন যে ওই গ্রুপের অ্যাডমিনরা আপনার এই পোস্টটা অ্যাপ্রুভ অনেক ক্ষেত্রেই করে ফেলছে। আর একটা গ্রুপে যেখানে 15,000, 16,000, 20,000 মেম্বার আছে, 1 লক্ষ মেম্বার আছে, সেখানে যদি আপনার এরকম একটা পোস্ট যায় তাহলে আপনি উইদাউট কস্টে আপনি 1 লক্ষ মানুষের কাছে চলে গেলেন। তো একটা বড় সুযোগ ই কমার্স সাইট ওনারদের জন্য। তারপরে পার্টনারশিপ উইথ লার্জ ফেসবুক গ্রুপ অ্যাডমিন। আপনি বড় বড় ফেসবুক গ্রুপ অ্যাডমিনের সাথে পার্টনারশিপে যেতে পারেন যে ভাই আপনি আমার ধরেন আপনি বিডি টিকেট টিম নামের একটা ফেসবুক পেজ আছে, তাদের আপনি অফার করলেন যে আমি একটা টি শার্ট নিয়ে আসবো, কিংবা আমি একটা এরকম কিছু নিয়ে আসতে চাচ্ছি যেটা স্পোর্টসের জন্য, যারা স্পোর্টসের প্রতি যারা আগ্রহী তারা এই প্রোডাক্টটা কিনবে বলে আমার মনে হয়। তো এই প্রোডাক্টে যত পার্সেন্ট সেল হবে তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। তো এই ধরনের অ্যাডমিনরা অনেক সময় আপনাদের এই ধরনের অফারে রাজি হয়ে যেতে পারে। তো এই ধরনের অফারে যদি কাউকে রাজি করাতে পারেন কিংবা অ্যাডমিনকে রাজি করাতে পারেন, তাহলে সেই গ্রুপে যত মেম্বার আছে তাদের কাছে আপনি খুব ভালোভাবে আপনি আপনার মার্কেটিংটা করে ফেলতে পারেন, ব্র্যান্ড পরিচিতিটা করা হয়ে যাবে। তারপর আপনি ফেসবুক যারা সেলিব্রিটি আছে তাদেরকে আপনি ফ্রি কিছু প্রোডাক্ট গিফট করতে পারেন, যারা তাদের টাইম লাইনে আপনার গিফটটা পোস্ট করে ছবি তুলে যে আমি অমুক ই কমার্স সাইট থেকে আমি গিফটটা পাইছি, তো আপনারা এখান থেকে শপিং করতে পারেন। এটা আপনার জন্য একটা ব্যাপক অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে পেড ক্যাম্পেইন, আপনি ফেসবুকে পেড ক্যাম্পেইন করতে পারেন, টাকা দ্বারা আপনার পোস্টগুলো বুস্ট করতে পারেন, এবং আপনার এই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা টার্গেটেড অডিয়েন্স সেট করার যে ফানেলটা ফেসবুক মার্কেটিংয়ের, সেই ফানেলগুলো আপনার ফলো করতে হবে। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং এটা আপনি করতে পারেন। তারপর হচ্ছে ব্লগিং, আপনার সাইটের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি বিভিন্ন টেক রিলেটেড, আপনার যদি টেক প্রোডাক্ট হয় তাহলে টেক রিলেটেড ব্লগ, কিংবা আপনার যদি হচ্ছে হোমস রিলেটেড কোনো প্রোডাক্ট হয় তাহলে সেই রিলেটেড কোনো ব্লগিং আপনি করতে পারেন। তা ওয়েবিনার আপনি করতে পারেন। ব্লগিংটা আসলে আমরা যেটা ভাবি এমনটা না, ব্লগিংটা অনেকভাবেই করা যায়। ধরুন আপনার বেবি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি বাচ্চাদের বিভিন্ন খেলনা টেলনা এইগুলো আপনি ই কমার্স সাইটে বিক্রি করেন। তো আপনি এইভাবে আপনার একটা ব্লগ সাজাতে পারেন, যেখানে থাকলো যে বাচ্চাদের কেমন কেয়ারিং করতে হয়, বাচ্চাদের বিভিন্ন রকম হেলথ টিপস, তারপরে বাচ্চাদের বেড়ে ওঠার বিভিন্ন রকম নিউট্রিশন টিপস, এগুলো আপনি দিতে পারেন। সাথে সাথে আপনার বিভিন্ন খেলনার প্রমোট করতে পারেন, যে আপনার এই খেলনাটা যদি বাচ্চা খেলে তাহলে সে এই খেলনার ফাঁকে ফাঁকে একটা শিক্ষণীয় জিনিস শিখে ফেলবে। এগুলো দিয়েও আপনার প্রচারণ আপনি করতে পারেন। এগুলো কিন্তু মানুষ প্রচুর পড়ে, এবং যদি আপনি ভ্যালু অ্যাড করতে পারেন আপনার ব্লগের মধ্যে, তাহলে আপনি নিঃসন্দেহে আপনার কাস্টমারের সাথে ভালো একটা রিলেশনশিপ বিল্ড আপের একটা ভালো জায়গা হচ্ছে ব্লগিং। সুতরাং এই জায়গায় আপনি ফোকাস দিতে পারেন। একজন স্মার্ট ই কমার্স ওনারদের আসলেই এই জায়গাতে আসা উচিত।
তারপর হচ্ছে ফ্রি গিফট ফর ইওর কাস্টমার, আপনার কাস্টমারের জন্য আপনি ফ্রি গিফট দিতে পারেন। তাদের হচ্ছে আপনি রিং দিতে, একটা প্রোডাক্ট সে অর্ডার করলো, আপনি তার সাথে একটা রিং গিফট করে দিলেন, তাতে আপনার ই-কমার্স সাইটের লোগো, সাইট অ্যাড্রেস থাকলো। তারপরে হচ্ছে আপনি কিছু মানুষকে পেন ড্রাইভ গিফট করতে পারেন, অল্প টাকায় আপনি পাবেন, সেই জায়গাতেও আপনি আপনার কোম্পানি প্রচারণা করতে পারেন। তো এটা প্রোডাক্ট বুক, আমি সবসময় একটা জিনিস, আমার কাছে এটা মনে হয়েছে খুবই ভালো একটা আইডিয়া। যদি আপনি আপনার ই-কমার্স সাইটে কি পাওয়া যায় সেটার যদি একটা প্রোডাক্ট বুক বানান এবং তার যদি বেনিফিটগুলো আপনি লেখেন, কিংবা এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হবে, ধরুন আপনি শার্ট বিক্রি করেন, তো আপনি চিন্তা ভাবনা করলেন যে একটা প্রোডাক্ট বুক রাখলেন, সেখানে আপনার 50টা শার্টের ছবি দিলেন, দাম দিলেন, পাশাপাশি আপনি লিখলেন যে একটা শার্ট কীভাবে টেক কেয়ার করতে হয়, যে আপনার শার্টটা কতদিন পর পর ধোয়া উচিত, কীভাবে আয়রন করা উচিত, কীভাবে ওয়াশ করা উচিত, সব কিছু আপনি টিপস দিয়ে দিলেন, টিপস অ্যান্ড ট্রিক্স। আমি শার্টের উদাহরণটা দিলাম, এরকম অনেক উদাহরণ আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ইউজার ম্যানুয়াল কিংবা কাস্টমারদের ভালো লাগবে এমন কিছু কিছু যদি আপনার প্রোডাক্ট বুকে থাকে, তাহলে কিন্তু তারা সেটা ফেলে দেবে না। আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমরা যখন জুম্মার নামাজের পর মসজিদে বাড়াই, একটা কাগজ, একটা পেপারের একটা কাগজ দেয় মানুষ, সেটা আমরা রাস্তাতে আস্তে আস্তে ফেলাই দিই। কিন্তু আপনি যদি একটা প্রোডাক্ট বুক দেন, তাহলে কি হবে, অনেক বড় একটা জিনিস, অনেক কয়েক পৃষ্ঠার একটা বইয়ের মতো, এটা কিন্তু মানুষ ইচ্ছা করলেই রাস্তায় ফেলে দিতে পারবে না, তা ফেলা দিতেও তার খারাপ লাগবে। এটা একটা বড় কিন্তু দিক। এবং সেটা যদি সে বাসায় নিয়ে আসে কিংবা বাসায় রাখে, তারপরও তার এই জিনিসটা দেখবেন যে অনেককে ভালো লাগতেছে, অবসর সময় মানুষ এটা পড়তেছে, অনেকটা এরকম আর কি। প্রোডাক্ট বুক মার্কেটিং এর ক্ষেত্রে বিশাল স্মার্ট একজন মার্কেটারের এটা অনেক ভালো একটা দিক। আপনি যদি আপনার প্রোডাক্টগুলো নিয়ে একটা প্রোডাক্ট বই বানান, তাহলে সেটা অনেক ভালো একটা কাজ করবে ওয়ান পেজ ক্যাটালগের চাইতে। ইফ ইউ হ্যাভ বেবি প্রোডাক্ট ইউ ক্যান গিফট সাম ক্যান্ডি ফর ফ্রি। ধরুন আপনার একটা বেবি প্রোডাক্ট আছে, বাচ্চাদের কোনো একটা আইটেম প্যারেন্টসরা অর্ডার করছে, তো আপনি করলেন কি, সেই প্যাকেটিং এর মধ্যে আপনার কয়েক রকমের ক্যান্ডি ভিতরে দিয়ে দিলেন। তো কি হবে, যখন এই প্রোডাক্টটা তার বাবা মা হাতে পাবে, তখন দেখবে যে তার বাচ্চার জন্য আপনি গিফট দিচ্ছেন। এমনিতেই ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে যে আমি এই ওয়েবসাইট থেকে আমি এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম, তারা আমাদের বাচ্চার জন্য এই গিফটটা দিছে। তাদের কাছে আসলে কিছুই না, কয়েকটা ক্যান্ডির দাম হতে তেমন বেশি কিছু হবে না, কিন্তু এটা আপনার মার্কেটিং এর জন্য, আপনার কাস্টমার রিলেশনশিপের জন্য অনেক ভালো কিছু বের করবে। আপনি আরো কিছু গিফট আইডিয়া আপনি করতে পারেন। তারপরে হচ্ছে কালেক্ট কাস্টমার ডাটা। আপনি অবশ্যই কাস্টমার ডাটা আপনি কালেক্ট করার চেষ্টা করুন। কালেক্ট কাস্টমার ডাটা অ্যাজ মাচ অ্যাজ ইউ পসিবল। লিড নার্সারিং, আপনার অবশ্যই যেই ডাটাগুলো পাবেন সেই লিডগুলো আপনাকে সবসময় নার্সারিং করতে হবে, তাদের ফলো আপের মধ্যে রাখতে হবে। তারপর সেন্ড অকেশনাল মেসেজ, আপনি তাদের যেমন হচ্ছে যদি ঈদের মধ্যে হয়, আপনি তাদের মেসেজ পাঠালেন যে প্রিয় কাস্টমার, আপনার ঈদ মোবারক, কিংবা আমাদের এখান থেকে শপিং করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার ঈদটা অনেক ভালো কাটুক, এই ধরনের মেসেজ। রিমেম্বার ফর উইশ লিস্ট, আপনি কাস্টমাররা অনেক সময় উইশ লিস্টে প্রোডাক্ট রেখে দেয়, কিন্তু তারা পরবর্তীতে কিনে না, হয়তো ভুলে গেছে সে, সুতরাং সে বিষয়ে তাকে মেসেজ পাঠানো। তারপর গুগল কমপ্লিট সিআরএম, আপনার অবশ্যই একটা কমপ্লিট সিআরএম দাঁড় করাতে হবে। কাস্টমার সাপোর্ট, লাইভ চ্যাট অপশন আপনি রাখতে পারেন, ডেডিকেটেড কাস্টমার ম্যানেজার রাখতে পারেন। আপনার সেলস সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা প্রোডাক্ট সেলস হওয়ার পরে আপনি যদি 15 দিন, 8 দিন, 10 দিন পরে যদি আপনি ফোন দেন যে ভাই এই প্রোডাক্ট আপনি কিনছেন, ইউজ করে কেমন লাগতেছে, আপনি যদি আমাদের ফিডব্যাকটা জানাইতেন, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। এরকম একটা ফোন একজন কাস্টমার যদি পায়, তার কাছে অবশ্যই ভালো লাগবে। তারপরে গেট ইউজার ফিডব্যাক, আপনি ইউজার ফিডব্যাক নিতে পারেন যে ভাই এই প্রোডাক্টটা আমরা আরো উন্নতি করতে চাচ্ছি, যদি আপনি একটু ফিডব্যাক দিতেন যে আসলে এই প্রোডাক্টটা আরো কেমন হলে ভালো হতো, কি ধরনের হলে ভালো হতো, কিংবা আমরা কি করতে পারি। তো আপনাকে প্রচুর, আপনাকে কাস্টমাররাই আপনাকে দেখাই দিবে যে আসলে তারা কি পছন্দ করে, সেই অনুযায়ী গেলেই আপনার অনেক ভালো কিছু হবে। তারপরে হচ্ছে ভিডিওটা অলরেডি লেন্থটা অনেক বেশি হয়ে গেল, যাই হোক। তারপরে হচ্ছে এসইও, আপনাকে অবশ্যই এসইওর কিছু বিষয় আপনাকে সাইটে ইন্টিগ্রেট করতে হবে। সেটা হচ্ছে গুগল অ্যাড্রেস ভেরিফিকেশন। আপনার গুগল অ্যাড্রেস যদি ভেরিফিকেশন করা থাকে, তাহলে আপনি লোকেশন বেস, আপনাকে যখন কেউ আপনার ব্র্যান্ড নেমে গুগলে সার্চ দিবে, আপনার অ্যাড্রেস সহ আপনার হচ্ছে চলে আসবে। এটা অনেক ভালো এসইওর জন্য, ই-কমার্স সাইটের জন্য এটা করা খুবই দরকারি। তারপর আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখেন, তাহলে আপনার এসইওর জন্য বেটার হবে। কারণ মানুষ এখন, বাংলাদেশের মানুষ অনেকেই আপনার বাংলা দিয়েও সার্চ দিচ্ছে, তবে আপনি যদি সেটা ইংলিশে রাখেন, এখনো অনেক বেশিরভাগ মানুষ ইংলিশে সার্চ দেয়, তাহলে আপনার পোটেনশিয়ালিটি একটু বাড়ে। তারপরে ইউজ কিওয়ার্ড ইন প্রোডাক্ট ট্যাগ, আপনার কিওয়ার্ডগুলো প্রোডাক্ট ট্যাগে রাখতে পারেন। তারপর কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, সিম্পল সিম্পল কিছু প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে মানুষ সার্চ দেয়, এরকম কিছু প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করে সেই অনুযায়ী আপনি প্ল্যানিংটা সাজাতে পারেন। ক্লিন ইউআরএল, এসইওতে ক্লিন ইউআরএল আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। আপনার অনেক বড় ইউআরএল আসলে এসইওর জন্য খারাপ। তারপরে হচ্ছে ফ্রেশ কন্টেন্ট,
আপনার সেটা ই-কমার্স সাইট হোক, যে কোনো সাইটই হোক, আপনার এসইওতে অবশ্যই ফ্রেশ কন্টেন্টটা খুবই দরকারি। ফ্রেশ কন্টেন্ট বলতে এটা শুধু ইউনিক না, প্রতিনিয়ত আপনি কন্টেন্টটা আপডেট করতেছেন, নতুন ইনফরমেশন যুক্ত করছেন, এটাই আসলে ফ্রেশ কন্টেন্টের নমুনা। তো এটা আপনি করতে পারলে নিঃসন্দেহে আপনার জন্য অনেক ভালো হবে। সেটা ট্র্যাকিং উইথ গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স আসলেই যারা এসইও করে তাদের জন্য একটা আশীর্বাদমূলক একটা টুলস। এখানে আসলে প্রচুর অ্যানালাইসিস করা যায়, আপনি কোন কিওয়ার্ডে ট্রাফিক পাচ্ছেন, কি কিওয়ার্ডের কি অবস্থা, কোথায় আপনার সবচেয়ে বেশি ট্রাফিক যাচ্ছে, আপনার বাউন্স রেট কেমন, সবকিছু আপনি সেখানে অ্যানালাইসিস করতে পারবেন। তারপরে এভরি পেজ শুড হ্যাভ ইউনিক টাইটেল, আপনার প্রত্যেকটা পেজের জন্য ভালো সুন্দর টাইটেল আপনি করবেন। তারপরে এভরি পেজ শুড ইউনিক মেটা ডেসক্রিপশন, আপনার পেজের জন্য মেটা ডেসক্রিপশন ইউনিক রাখবেন। ব্লকিং আননেসেসারি পেজ ফ্রম বিং কল্ড, আপনার আননেসেসারি পেজগুলো আপনি ইন্ডেক্স থেকে বন্ধ করে দিবেন। ব্রেড ক্যাম্প নেভিগেশনটা আসলে খুব কাজের, কারণ একজন ইউজার দেখতে পাবে যে আসলে সে কোথায় ছিল, কই থেকে কোন পেজে সে আছে এখন। বা সাইট স্পিড, আপনার ই-কমার্স ওয়েবসাইটে আসলে সবচেয়ে বড় একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার সাইটটা খুব ফাস্ট হতে হবে, খুব ফাস্ট লোডিং হতে হবে আপনার সাইটটা। একজন মানুষ আসলে মোবাইলে ঢুকতেছে, তার মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। খুব দ্রুত যদি লোডিং না হয় তাহলে আপনি প্রচুর পোটেনশিয়ালিটি হারাবেন। সুতরাং আপনাকে অবশ্যই ভালো হোস্টিং এবং সাইটটাকে সবসময় অপটিমাইজড রাখতে হবে, যেন কোনো সময় আপনার লোডিং স্পিডে যেন কখনো হ্যাম্পার না হয়। অ্যাড ক্যানোনিক্যাল ট্যাগ ফর ফিল্টার, তারপর হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুল ভেরিফিকেশন করতে হবে। বিং ওয়েবমাস্টার টুল আপনি ভেরিফিকেশন করতে পারেন। ইনশিওর ইউর ইমেজ হ্যাভ ডিসক্রাইবড অল্টার ট্যাগ অ্যান্ড ফাইল নেম, আপনি প্রত্যেকটা ইমেজে আপনার প্রোডাক্টের অল্টার ট্যাগ, যে প্রোডাক্টের কিওয়ার্ড যেটা, সেটা আপনি রাখতে পারেন। তারপরে যে ক্রিয়েট রিলেভেন্ট ব্যাকলিঙ্ক, আপনাকে প্রচুর ব্যাকলিঙ্কের জন্য কাজ করতে হবে। সেট অল সোশ্যাল প্রোফাইল অ্যান্ড আপডেট, আপনার প্রত্যেকটা সোশ্যাল প্রোফাইলগুলো আপডেট রাখতে হবে, যেন মানুষ বুঝে যে আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এবং মানুষ যদি আসলে ইউজার যদি বুঝে যে আপনি আসলে আপডেটেড না, কিংবা আপনার সাইটে যা আপনার সোশ্যাল প্রোফাইলগুলো আপডেটেড না, কিংবা সেখান থেকে ইউজার আপডেট ইনফরমেশন পাচ্ছে না, তাহলে আপনার জন্য আসলে খুব খারাপ। কিওয়ার্ড ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারেন, সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারেন। তারপরে ইউজিং স্কিমা মার্কআপ, এই স্কিমা মার্কআপ আসলেই খুব কাজের জিনিস। সেটা হচ্ছে সাইটের স্ট্রাকচারটা আসলে গুগলে যখন আমরা কিছু সার্চ দিই তখন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আপনার একটা জিনিস খুব লিস্ট ভাবে চলে আসতেছে, প্রাইসিং টাইসিং সব সহজ চলে আসতেছে। এগুলো কিভাবে হয়? এগুলো আসলেই হয় হচ্ছে আপনার স্কিমা মার্কআপ দ্বারা। তারপরে ইন্টারনাল লিঙ্কিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এক্সটার্নাল লিঙ্কিং আপনার, তারপরে এইচটিটিপি সিকিউর লিঙ্ক, আপনি আসলে যদি এইচটিটিপি সিকিউর না থাকে তাহলে অনেক স্মার্ট কাস্টমার আপনার সাইট থেকে কেনাকাটা করবে না, কারণ তারা মনে করবে যে এই সাইটটা সিকিউর না। আসলে যেখানে তাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন দিবে, তাদের ইনফরমেশনগুলো দেবে, সেই ইনফরমেশনগুলো আসলেই সিকিউর থাকবে কিনা সেটার জন্য আসলে এইচটিটিপিএসটা আসলে খুবই দরকারি। তারপর দিন শেষে আসলেই আমরা আমাদের যারা কম্পিউটার তাদের আমরা অ্যানালাইসিস করব, তারা কি করছে সেটা আমরা দেখব, তাদের চাইতে ভালো কিছু করতে পারলেই দেন আমরা সাকসেস হব। সুতরাং থ্যাংক ইউ, অনেক দীর্ঘ একটা ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।